প্রতি রাতে তামসীর আত্মা ওই তিনটি ছেলেকে খুঁজতে থাকে। ওর মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। ও যখন দেখলো এইরকম রাজ, ববি, সাহিল একটা নয় হাজার হাজার আছে, তখন ও ভাবলো এদের ওই একই পরিণতি হওয়া উচিত, নয়তো হাজার হাজার তামসী এইভাবে অসময়ে এদের হাতে বলি হবে। এইভাবেই ও মেতে ওঠে প্রতি রাতে প্রতিশোধ নিতে। তাই এই হত্যা ইহজগতের কেউ বুঝতে পারে না, যেটা হত্যা না স্বাভাবিক মৃত্যু। এ প্রতিশোধ তো আর ইহজগতের নয়, তাই হয়তো এ শাস্তি কেউ বুঝতে পারে না। অন্যদিকে সুজয় বেশ চিন্তিত হয়ে আছে। কয়েকদিন ধরে তামসীর ফোন না পেয়ে ও আশ্রমেও ফোন করেছিল, কিন্তু তারা বলল ও তো হস্টেলে থাকে, এখানের সাথে ওর কোনো যোগাযোগ নেই। সুজয় হস্টেলের কোনো নাম্বার এখনও জানে না, কারণ দিন সাতেক হয়েছে ও হস্টেল চেঞ্জ করেছে। ভিন রাজ্যে বসে সুজয় আর স্থির থাকতে পারে না। ও তখনই সিদ্ধান্ত নেয় নিজের শহরে ফেরার। এখন অনেকেই রাতের বেলা NH-34 এই নির্জন রাস্তাটা এড়িয়ে চলে। তার কারণ প্রায় এই রাস্তায় কারো না কারো মৃত্যু হয়। সেই জন্যই শহরের লোকজন রাত হলেই এই রাস্তা দিয়ে বিশেষ যাতায়াত করে না। কিন্তু কারো নিয়তি যদি এখানে টেনে নিয়ে আসে, তখন তো সে আসবেই। তেমনই একদিন তামসীর সেই সুযোগ চলেও আসে, যা ছিল ওর বহু প্রতীক্ষিত। ও দূর থেকে দেখেও বুঝতে পারে এই গাড়িটা সেই গাড়ি। গাড়িটা দেখা মাত্রই তামসী একটা স্বল্প বসনা সুন্দরী তন্বীতে পরিণত হয়, আর হাঁটতে হাঁটতে ওদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতার সম্ভার। এখনও যারা এই ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো, আর যারা আগে করে ফেলেছ তাদের অনেক ধন্যবাদ। কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? সত্যি কথা বলতে মন মেজাজ একদম ভালো নেই, তাই কোনো ভালো গল্পের প্লটও মাথায় আসছে না, কিন্তু কর্ম তো করে যেতেই হবে। গল্পের নাম প্রতিশোধ। গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু জলি, ও আমার সাথে আছে আমার এক ছোট্ট বন্ধু সুপ্রিয়া হালদার। দূর থেকে দ্রুত বেগে চলে আসা গাড়িটা হঠাৎ থেমে যায়। তামসী মুচকি হেসে গজগামিনীর ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ড্রাইভারের দরজার সামনে দাঁড়িয়ে গাড়ির কাছে নক করে বলল, এক্সকিউজ মি। কয়েক মুহূর্তের মধ্যে কাজ নেমে যেতেই তামসী সাহিলকে দেখতে পায়, আর সাথে সাথে ওর সমস্ত দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু মুখে একটা আলগা আকর্ষণীয় হাসি রেখে কমনীয় ভঙ্গিতে বলল, আমাকে একটু অটো স্ট্যান্ড পর্যন্ত লিফট দেবেন প্লিজ। কথাটা শুনেই সাহিলের মুখে হাসি ফুটে ওঠে। ওর দরজা খুলে বেরিয়ে এসে ওর পাশের সিটের দরজাটা খুলে বলল, অবশ্যই আসুন, এটুকু সাহায্য তো করতেই পারি। তামসী একটা বঙ্কিম হাসি হেসে আবারও সেই কমনীয় ভঙ্গিতে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, আপনি না ভীষণ ভালো। মেয়েটির কথা শুনে সাহিল মনে মনে ভাবে, আজ রাতটাও বেশ জমে যাবে। এভাবে বলবেন না, সামান্য লিফট তো, এমন কি, উঠুন। তামসী গাড়িতে উঠে বুঝতে পারে পিছনে ববি আর রাজ বসে আছে। ওদের চোখ বেশ নেশাতুর। একজন তামসীর দিকে তাকিয়ে নেশাতুর কণ্ঠে বলল, হ্যালো, আমি ববি আর রাজ। নাইস টু মিট ইউ। সাহিল ড্রাইভারের সিটে উঠে গাড়ি ড্রাইভ করতে থাকে। ও তুলনামূলক কম পান করেছে, কারণ ড্রাইভ করবে বলে। বেশ কিছুটা রাস্তা যাবার পর সাহিল বারে বারে পাশে বসে থাকা স্বল্প পোশাক পরিহিত তামসীকে নেশাতুর চোখে দেখছে। তামসী ওর দিকে না তাকিয়েও বুঝতে পারে সাহিল ওর দিকেই তাকাচ্ছে লোলুপ দৃষ্টিতে। তামসী লুকিং গ্লাস দিয়ে দেখতে পায় ববি আর রাজও ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে,
আর বারবার ওদের শুষ্ক ঠোঁটগুলো জিভ দিয়ে চেটে নিচ্ছে। ওদের এই অভিব্যক্তি দেখে তামসীর ঠোঁটের কোণায় এক ক্রূর হাসি ফুটে ওঠে। আমাকে এখানেই নামিয়ে দিন, সাহিলের দিকে তাকিয়ে বলল তামসী। কিন্তু সাহিল গাড়ি না থামিয়ে আরও গতি বাড়িয়ে দিল। সেই দেখে তামসীর ঠোঁটের হাসি আরও চওড়া হয়। আর তখনই ওর আসল ভয়ঙ্কর রূপে এসে ওদের দিকে তাকিয়ে একটা ফ্যাস ফ্যাসে গলায় বলল, আজ আমার হাতে তোদের মৃত্যু। হঠাৎ একটা মেয়ের গলা এরকম ভয়ঙ্কর শোনাতে সাহিল সাথে সাথে গাড়ি থামিয়ে ওর দিকে ভয়ার্থ চোখে তাকায়। পিছনে বসে থাকা ববি আর রাজ গাড়ির দরজা খুলতে গেলে সেটা নিজে থেকেই লক হয়ে যায়। সেই দেখে সাহিল, ববি আর রাজ সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আর ততই তামসী অট্ট হাসি করতে থাকে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কী ক্ষতি করেছি? হাত জোর করে বলল রাজ। তামসী ওর হাতটা লম্বা করে রাজের গলা টিপে ধরে সেই রকম ফ্যাস ফ্যাসে গলায় বলল, ছেড়ে দেব? তোরা ছেড়ে দিয়েছিলি আমাকে, আমিও তো এইরকম চিৎকার করে ভিক্ষে চেয়েছিলাম। ছেড়ে দিয়েছিলে না, দেশ নেই, আজ তোরাও কোনো ছাড় পাবি না। অনেক দিন ধরে তোদের জন্য অপেক্ষা করেছি, আজ সুযোগ পেয়েছি। কথাটা বলেই তামসী দু হাতে রাজ আর ববির গলা চেপে ধরে। সেই দেখে সামনে থাকা সাহিলের হৃদয়ের গতি বেড়ে যায় আর ওখানেই হার্টফেল করে। অন্যদিকে রাজ আর ববি দুজনেই দম বন্ধ হয়ে মারা যায়। ওদের মৃতদেহ দেখে তামসী খুশিতে অট্টহাসি করতে থাকে। 5ই জানুয়ারি সকাল 10টা, পুলিশ স্টেশন। ইন্সপেক্টর সোম এই রেপ আর মার্ডার কেসটার কোনো সমাধান খুঁজে পায় না। আর এখনও পর্যন্ত তামসীর ডেড বডি কেউ শনাক্ত করতে আসেনি বলে তাই ভাবলো ওর দেহ দাহ করে দেওয়া উচিত। তাই সেই মতো ও ব্যবস্থা নিতে শুরু করে। তখনই একটি কনস্টেবল ভিতরে এসে বলল, স্যার স্যার ওই রোডে আরও একটা মার্ডার হয়েছে, একজন ফোন করলো এই মাত্র। এসিপি সোম ইন্সপেক্টরের কথাটা শুনে মাথায় টুপি পরে হাতে লাঠি নিয়ে বলল, চলো তাড়াতাড়ি। 5ই জানুয়ারি দুপুর 1টা। সৌজন্য সবেমাত্র লাঞ্চ করে এসে কাজে বসতে যাবে। তখনই ওর ফোনে একটা ফোন আসে। সৌজন্য হাতে নিয়ে দেখে গোধূলির ফোন। ও হাসি মুখে বলল, হ্যাঁ বলো। আমি নার্স বলছি, গোধূলি ম্যামকে এক্ষুনি অ্যাডমিট করতে হবে হসপিটালে। আপনি কখন আসছেন? কি? আমি তো 2 ঘন্টা আগেই ফোন করলাম। এই 10 মিনিট ধরেই ওনার পেন উঠেছে। প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আমি এক্ষুনি বেরোচ্ছি, যত তাড়াতাড়ি পারছি যাচ্ছি। এই বলেই সৌজন্য ফোন রেখে কিছুক্ষণ পর বেরিয়ে গেল ওর স্যারকে ফোন করে। ও মনস্থির করলো নিজেই গাড়ি ড্রাইভ করবে, কিন্তু কথায় আছে না, তাড়াতাড়ির সময় যত বিপদ। সেটাই ঘটতে চলেছে ওর সাথেও। সারা রাস্তা এত ট্রাফিক ছিল যে সে তাড়াতাড়ি পৌঁছতে পারল না। ভেবেছিল সন্ধ্যের আগেই হসপিটালে পৌঁছে যাবে, কিন্তু সেটা আর হলো না। রাত হয়ে গেছে বলে ও শর্টকাট নেওয়ার জন্য সেই হাইওয়েই ধরল। সৌজন্য মনে মনে ভাবল, এটা দিয়ে গেলে ওর সময় অনেকটা বাঁচবে, তাই এ পথটা ধরল। এ কটা দিন ও এখানে ছিল না, তাই এই রোডের বিষয়ে কিছু জানাও নেই ওর। কোনো রকমের নিউজ পড়ার বা দেখার সময় পায়নি কটা দিন। গোধূলির কথা ভাবতে ভাবতে ও বেশ জোরেই গাড়ি চালাচ্ছিল। ঠিক এই সময় ওর গাড়িটা বিকট একটা শব্দ করে থেমে যায়। সৌজন্য গাড়ি থামিয়ে সামনে তাকিয়ে দেখে একটি যুবতী মেয়ে সামনে দাঁড়িয়ে। তার পরনে একটা লাল সালোয়ার, হাতে একটা ঘড়ি, চুলটা একটা ক্লিপ দিয়ে হালকা করে বাঁধা। মেয়েটিকে দেখে ও অবাক হয়ে মনে মনে বলল, এত রাতে এই ফাঁকা রাস্তায় লিফট চাইছে। ও গাড়ির দরজা খুলে দিয়ে বলল, উঠে আসুন। মেয়েটি গাড়িতে উঠে গিয়ে বসলে সৌজন্য বলল,
এত রাতে এই ফাঁকা রাস্তায় আপনি একা, এটা কিন্তু ঠিক নয়। আপনি জানেন না আজকাল দিনকাল ভালো না। তো বলুন, আপনি কোথায় যাবেন? সৌজন্যর কথাগুলো শুনে মেয়েটির চোখের কোণ দুটি চিকচিক করে উঠল মুহূর্তেই। মেয়েটি বলল, একটা কাজে ভীষণ বাজেভাবে ফেসে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, তবে একটা কথা কি, আজ আমি একটু ব্যস্ত। গোধূলি, মানে আমার স্ত্রী আজ হসপিটালে ভর্তি। আজ আমি বাবা হব। তাই বলছি, আপনাকে যদি একটু আগে নামিয়ে দিত, কোনো চিন্তা নেই, আমি নিরাপদ জায়গায় গিয়ে আপনাকে নামিয়ে দেবো। আমার এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে পৌঁছতে। কি জানি ওখানে কি হচ্ছে। একদমই কথাগুলো বলছিল সৌজন্য। মেয়েটি ওর পাশে বসে ওর মুখের দিকে তাকিয়েছিল। সৌজন্যর কথাগুলো শুনে ওর মনটা একটু ভারী হয়ে এলো। ও নিজেকে একটু সামলে নিয়ে বলল, ও তাই নাকি? অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার মন বলছে আপনার গোধূলি ভালো থাকবে আর আপনার বাচ্চা সুস্থ থাকবে। তাই যেন হয়, আপনি প্রার্থনা করুন। কথা বলতে বলতে মেয়েটি সৌজন্যকে গাড়ি থামাতে বলল। সৌজন্য গাড়ি থামাতেই মেয়েটি বলল, আমি এখানেই নামবো, বলেই দরজা খুলে নেমে যায়। সৌজন্য ওকে পিছন থেকে ডেকে বলল, যা, আপনার নামটা এতক্ষণ জানাই হলো না। মেয়েটি মুচকি হেসে বলল, তামসী। ও আচ্ছা, আমি সৌজন্য। নিজের নাম বলে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে হসপিটালের দিকে চলে যায়। তামসী ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর ওর দু চোখ বেয়ে ঝরে পড়ে অশ্রু। সুজয় আজ বিকেলে ফিরেছে। এসেই আগেও পুলিশ স্টেশনে যায়। ও তাদের তামসীর ফটো দেখাতেই লোকটি চিনতে পারে, তবে ও সুজয়কে কিছু বলে না। ও সাথে সাথে ওকে এসিপি সোমের কাছে যেতে বলল। হঠাৎ ও ওখানে কেন? আপনি কিছু জানলে বলুন না, উদ্বিগ্ন হয়ে বলল সুজয়। এনার কেস উনিই দেখছেন, তাই যা বলার উনিই বলবেন। যান, দেরি করবেন না, বলেই ইন্সপেক্টর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। সুজয় আর কথা না বাড়িয়ে সাথে সাথে ওই পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। এতক্ষণ শুনছিলে গল্প প্রতিশোধ। কেমন লাগলো বন্ধুরা গল্পটি শুনতে? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এরকম ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আজ আসি, ভালো থেকো, টাটা।